আমরা ধিক্কার জানাই হাসিনাকে। আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদিও আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই, মুসলমানের কোনো অস্তিত্ব নাই। আমরা ব্যারিস্টারি পাস করি নাই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলুন। এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করতেছে, সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনার এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। একের পর এক মুখোশ খুলছে দুর্নীতিবাজদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে শুরু করে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। মাছ খেয়ে বাঁচতে চাই। আজকে চাউল কিনতে গেলে লবণ কিনতে পারি না, লবণ কিনতে গেলে মরিচ কিনতে পারি না, 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করতে পারি না। আওয়ামী লীগ তো বাংলার জনগণকে ভয় পায়, বিএনপিকে ভয় পায় বলে যখনই বিএনপি মিটিং ডাকে তখনই এদের মিটিং ডাকে। সিনেমার খলনায়ক শানু শিবা, অর্থাৎ তিনি বিএনপির একজন কর্মী, অবশেষে ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু কথা বলেছেন। হয়তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। বেনজির আহমেদ দুর্নীতি করেছে, আজিজ দুর্নীতি করেছে, এবং কি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানও দুর্নীতি করেছে। অবশেষে পুলিশের আরও একজন সাবেক কর্মকর্তার দুর্নীতি ফাঁস। একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে বিএনপির একজন মহিলা নেত্রী সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু কথা বলেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জেলখানায় যেতে হবে। আরও কিছু বলেছে, শোনাবো, তাহলে বুঝতে পারবেন। আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে 10টি বিষয়ে সই করেছেন। সেই বিষয়টি নিয়ে অবশেষে কঠিন হুঙ্কার দিয়েছে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আগে ভিডিওগুলো দেখে আসি। আমরা ধিক্কার জানাই হাসিনাকে। আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদিও আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই, মুসলমানের কোনো অস্তিত্ব নাই। আপনি যা খুশি তা করতে পারেন, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না। তবে একদিন সময় আপনার আসবে, এই কারাগার আপনার জন্য অপেক্ষা করছে, এই কারাগারে আপনি একদিন নিক্ষিপ্ত হবেন ইনশাআল্লাহ। তাই বলছে শুধু অপেক্ষা, আমরা শুধু ধৈর্য ধারণ করে আমরা আন্দোলন করে যাচ্ছি ইনশাআল্লাহ। বিএনপির নেতাদের মুখে বিষ না, বিএনপির নেতাদের মুখে আন্তরিকতা। বিষ তো আওয়ামী লীগের মুখে, আওয়ামী লীগ মুখে বিষ ছাড়ে, অন্তরা বিষ ছাড়ে। বিএনপি নেতাদের মুখে কখনো বিষ নাই, আন্তরিকতা আছে বলেই এখনো পর্যন্ত ক্ষমতা টিকে থাকতে পারছে। আন্তরিকতা না থাকলে কখনো ক্ষমতা টিকে থাকতে পারত না। বিএনপি নেতারা জনগণের দল, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনগণের নেত্রী। দেখেন না নেত্রীর জন্য মানুষ কিভাবে হাহাকার করছে। আজকে দেশ নেত্রী যদি কারামুক্ত থাকতেন তাহলে শেখ হাসিনা কখনো ক্ষমতা টিকে থাকতে পারতেন না। সেই জন্যই আমাদের আপসীন গণতন্ত্রের জননী সাবেক 3 প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়ে এখনো তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছেন, তাকে দেশের বাইরে যেতে দিচ্ছেন না। দেশ বিক্রির পক্ষে আপসীন গণতন্ত্রের জননী কোনোদিনই ছিলেন না। জাতীয়তাবাদী দল সবসময় দেশ বাঁচানোর পক্ষে, মানুষ বাঁচানোর পক্ষে রাজনীতি করে গেছেন বিদায় আজকে আওয়ামী লীগ এই ধরনের দালালি মুক্ত কথা বলতে পারতেছে। দালালি যুক্ত তারা দালাল, আওয়ামী লীগ তাও হলো ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল। আজকে তাদেরকে করিডোর দিয়েছে, একমাত্র ভিতরে চুক্তি করছে। আপনারা ভুলেন নাই, ভুলে গেছেন নাকি? উনি যে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি তা তারা জীবনে ভুলবে না। ভারতকে তো দিয়েছে দেশের সমস্ত ভালো ভালো জায়গাগুলো ভারতকে বিক্রি করে দিয়েছে, ভারতের সাথে চুক্তিবদ্ধ করেছে। কখনো বাংলার জনগণ এখনো জানে না অ্যাকচুয়ালি ভারতকে কি দিয়েছে আর কে ভারত থেকে নিয়েছে। আপনারা দেখতেছেন না সিলেটের বন্যার অবস্থা, যে আমাদের সিলেটকে বারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে সিলেটকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের উন্নয়নশীল দেশ বলেই আজকে তারা ভারতের দালালি করে, চাটুকারি করে, পা চেটে এখনো পর্যন্ত ক্ষমতা টিকে আছে। এখন আবার করিডোর, ভারতের ট্রেন যাবে বাংলাদেশের সীমানা দিয়ে। এইটা কখনো আমি একজন জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে আমিও বলছি, আমি জীবিত থাকা অবস্থা ইনশাআল্লাহ আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাবো। আমরা তা কখনো হতে দিব না এবং তা সম্ভব না। মানে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের সীমানা হলে বাংলাদেশের ঠিকানা। আমরা কখনো আমাদের বাংলাদেশ বিক্রি করতে পারি না এবং আমাদের আপসীন গণতন্ত্রের জননী কোনোদিনও বাংলাদেশ বিক্রির পক্ষে ছিলেন না। সেই জন্যই হাসিনা আজকে এই ধরনের অপকর্ম করতেছে এবং সমস্ত দেশকে তারা ভারতের কাছে চুক্তিবদ্ধ করে দিয়েছে। কেননা 2 দিন পরে কি করবে জানেন? এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে, নিজেরাই ঢিল মারবে, নিজেরাই আগুন জ্বালাবে, তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে।
ভাত মাছ খেয়ে বাঁচতে চাই। আজকে চাউল কিনতে গেলে লবণ কিনতে পারি না, লবণ কিনতে গেলে মরিচ কিনতে পারি না, 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করতে পারি না। আওয়ামী লীগ তো বাংলার জনগণকে ভয় পায়, বিএনপি কে ভয় পায় বলে যখনই বিএনপি মিটিং ডাকে তখনই তাদের মিটিং ডাকে। কেন একদিন আগে ডাক একদিন পরে কেন ডাকে না? বিএনপি কে ভয় পায়। প্রশাসন ওই আওয়ামী লীগ গুন্ডা বাহিনী কিছু করতে পারবে না যদি বাংলার জনগণ চেতে যায়। যেরকম পাকিস্তান হানাদার বাহিনীকে পাশের লাঠি দিয়া আমরা ভাগাইছি, একটা সন্ত্রাসী নেতা তারেক রহমানকে ভয় পায়। রাত্রে ঘুমাইলো সে দেখে যে তারেক রহমান তাকে গলা টিপে হত্যা করতেছে। তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আসো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সিট যদি পাও তাহলে আমরা জীবন আর রাজনীতি করবো না। বিনা অপরাধে কেন আমাদের মাকে করে রাখা হলো আমরা জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতা কর্মী এত হাজার হাজার কোটি টাকা লুটপাট উচ্চারণ করে নিয়ে রাখছে, তাদেরকে কেন অ্যারেস্ট করা না? এবং আমার মা 2 কোটি টাকার মামলা দিয়ে কেন তাকে আজকে 7 বছর জেলখানাতে রাখা হলো এবং কেন কারামুক্ত করা হচ্ছে না? আমরা এই মুহূর্তে তার মুক্তি দাবি করতে চাচ্ছি। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভাতের অধিকার, কথার অধিকার, ভোটের অধিকার সম্পূর্ণ 18 কোটি মানুষ চায়। আমাদের ভাতের অধিকার নাই, কথার অধিকার নাই, ভোটের অধিকার নাই। আমরা নাগরিক, বাংলাদেশের নাগরিক না, আমরা রোহিঙ্গা, তার পর্যন্ত আমাদের নাই। আওয়ামী লীগ তো সমাবেশ ডাকবে কেন? আওয়ামী লীগ তো বাংলার জনগণকে ভয় পায়। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, তারা হলো সন্ত্রাসী দল, তাদের একটা সন্ত্রাসী নেতা। তাদের বিএনপি কে ভয় পায় বলে যখনই বিএনপি মিটিং ডাকে তখনই তাদের মিটিং ডাকে। কেন একদিন আগে ডাক একদিন পরে কেন ডাকে না? বিএনপি কে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। রাত্রে ঘুমাইলো সে দেখে যে তারেক রহমান তাকে গলা টিপে হত্যা করতেছে। তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আসো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সিট যদি পাও তাহলে আমরা জীবন আর রাজনীতি করবো না। রিক্সা শ্রমিকের রাজনীতি করবো না। আমরা রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ভাত মাছ খেয়ে বাঁচতে চাই। আজকে চাউল কিনতে গেলে লবণ কিনতে পারি না, লবণ কিনতে গেলে মরিচ কিনতে পারি না, 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করতে পারি না। আর যদি আমাদের ছেলে মেয়েরা একটু বড় মাছ খেতে চায় ভাই, তা তো পারি না, তাতে একদম পারি না। 500 টাকা বাজারে নিয়ে গেলে আমাদের বাজার করা হয় না। বাজারের উর্বগতি এই পর্যন্ত এই সরকার আজকে 2 বছর থেকে এই উর্বগতির কন্ট্রোল করতে পারতেছে না। কেন? তার আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে সম্পূর্ণ জিনিসের দাম মূল্য এই বুঝে করেছে। তাই বলতে চাই, আপনার সিন্ডিকেট বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন, জনগণের কথা মেনে নিন। একের পর এক মুখোশ খুলছে দুর্নীতিবাজদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে শুরু করে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে ঢাকা সহ বিভিন্ন স্থানে 1027 দশক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত 18 মার্চ আদালত তার সম্পদ জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা খন্দকার শুধু গাছেরটা খান না, তলাটাও কুরান। চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কুটকৌশল চালাচ্ছেন। তার প্রতাপের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা আবাসন পরিদপ্তরও যেন অসহায়। গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে 1 বিঘা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটি বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর সেই সরকারি বাড়ি অবৈধভাবে দখলে রেখেছেন শামসুদ্দোহা। এ সময় তিনি কোনো ভাড়া তো দেননি, উল্টো বাড়ি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সেই আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি। জানা গেছে বিলাসবহুল ওই বাড়িতে একসময় পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ থাকতেন। নূর মোহাম্মদ অবসরে গেলে 2008 সালে পুলিশের তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে বসবাসের জন্য আবাসন পরিদপ্তর ওই বাড়িটি বরাদ্দ দেয়। গেল 15 জানুয়ারি আদালত বাড়িটি সরকারের জিম্মায় বুঝিয়ে দেওয়ার জন্য রায় দেন। এরপর শামসুদ্দোহা খন্দকারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে অজানা কারণে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালাননি। ফলে বাড়িটি শামসুদ্দোহার দখলে রয়ে যায়। আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের MP হয়েছেন, ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলেন।
উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কাটাকে আসে। আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আপনার সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? তো সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয়, সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবো, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করে, এবং আমাদের যদি অনুকরণ করে তারাও একবার যদি বলে ভালো তো দেখা যাচ্ছে যার মুক্তি চাইতে ভালো হতো। আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় 13 বছর 15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেকে এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধিনিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তারা খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তক কেটে যাবে, তাদের হয়তো বসে থাকতে হবে না। তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তকে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই মস্তক তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদা। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে যেতে দেওয়া উচিত। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম। যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি। এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করতেছে, সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনার এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন? হাজারো দল তো আছে রাজনৈতিক, আপনি ইসলামী আন্দোলন কেন করবেন? যদি আপনি এই বিষয়ে অবগতই না হন, তাহলে ইসলামী আন্দোলন আসছেন কেন? নতুন মানুষকে কিভাবে দাওয়াত দিবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচক শুধু ক্ষমতা দখল, ক্ষমতা পরিবর্তন, শুধুমাত্র দল পরিবর্তন, দেশের উন্নয়ন নয়, নিজের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কাজ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণের জন্য, মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। দেখেন আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হাজারো সংগঠন আছে, তাদের প্রত্যেকের বক্তব্য দুনিয়ামুখী। এইটা করবো দুনিয়াতে, এইটা করবো দুনিয়াতে, এইটা করবো দুনিয়াতে, এইটা করবো। যদি প্রশ্ন করি আমার আখিরাতের অবস্থা কি, তাহলে এটা আমাদের দায়িত্ব না। অথচ আমি একজন মোমেন, আমার তো প্রথম টেনশন বা চিন্তা হওয়া উচিত ছিল আমার আখিরাতে কি হবে। কি কথা ঠিক না? কিন্তু দুনিয়ার কোনো সংগঠন আখিরাতে চিন্তাই করে না। তার মানেটা কি? যেরকম বেঈমানরা, নাস্তিকরা দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে, আখিরাত কেন্দ্রিক চিন্তা করে না, ঠিক ওদের সাথে সমন্বিতভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলিও শুধু দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে, আখিরাত কেন্দ্রিক চিন্তা করে না। কিন্তু সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে এই যে 14 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে। 1-2 কোটি টাকা নয়, 14 লক্ষ, কোনো রিপোর্টে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। অথচ বাংলাদেশে এই বছর বাজেট 7 লক্ষ কোটি। তার মানে 2 বছরের যেই পরিমাণের বাজেট, এই টাকা আমাদের দেশ থেকে বিদেশে চুরি হয়ে গেছে। এ তো অসুবিধাটা কি? বেনজির সাহেব, যিনি একসময় র্যাবের প্রধান ছিলেন, তারপরে পুলিশ ডিপার্টমেন্টের আইজি ছিলেন, প্রধান ছিলেন, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমরা কি দেখলাম? ডিএমপির কমিশনার আসাদ সাহেব, তার নথিটা কিছুর বের হয়েছে, সেও হাজার হাজার কোটি টাকার মালিক। শুধু বেনজির আসাদ নয়, আজকে বাংলাদেশের প্রশাসনের যে যেখানে আছে, সে আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়ে গেছে। আপনারা দেখেছেন এইবার কোরবানিতে এক আমলা সন্তান তার বাবাকেই তো কোরবানি দিয়ে ফেলছে। 15 লক্ষ টাকার ছাগল, 35 লক্ষ টাকার গরু। অথচ এখন চাকরিজীবী, কোথেকে এসছে টাকা? ওয়াসার যে প্রধান, তার সব কিছু বিদেশে থাকে, পরিবার পরিজন সবাই বিদেশে থাকে।
মাঝে মাঝে তিনি চাকরি করেন, বসেন না, অথচ তাকে বর্ধিত সময় দিয়ে তারপর সেখানে বসানো হয়েছে। আজকে দেখেছেন বিদ্যুৎ ডিপার্টমেন্টে 80,000 কোটি টাকা লস। আর এই বছর যে দেখলাম আজকে পত্রিকায়, আগামীতে আরও প্রায় 40,000 কোটি টাকা লস হবে বিদ্যুতে। অথচ ভারতের সাথে আমরা চুক্তি করেছি বিদ্যুৎ আনি অথবা নাই হানি প্রতি বছর তাকে 4,000 কোটি টাকা দিতে হবে। আজকে সব সিন্ডিকেট, পুরো প্রশাসন যে যেখানে আসে মনে হয় যেন কিভাবে চুষে জনগণকে খাবে সে প্ল্যান করতেছে তারা। যারা অফিস আদালতের সম্পৃক্ত আপনারা জানেন, এমন কোনো অফিস নাই যে অফিসের লোকগুলি জনগণের উপর জুলুম করে না, এরকম কোনো অফিস নেই। আপনি যেখানে যান শুধু জুলুম আর জুলুম। বিদ্যুতের অবস্থাটা কি এই বছর জুনের বিদ্যুৎ বিলের অবস্থা আপনারা সবাই জানেন, 2 গুণ 3 গুণ 4 গুণ বিদ্যুৎ বিল, চিন্তাও করা যায় না। গ্যাস বিল বাড়ানো হচ্ছে, ট্যাক্স বাড়ানো হচ্ছে, জমি রেজিস্ট্রেশন করবেন সেখানে কি পরিমাণ টাকা যে বাড়ানো হচ্ছে যা চিন্তাও করা যায় না। আজকে ভ্যাটের অবস্থাটা কি, ভ্যাট বাড়ানো হচ্ছে, ট্যাক্স বাড়ানো হচ্ছে। আজকে সব কিছু জনগণের উপরে, জনগণ বলির পাঠা, চুরি করবে ওরা, দিতে হবে আমাদেরকে। আপনি কি জানেন ভ্যাটের অবস্থাটা কি? আপনি পণ্যের দাম 100 টাকা লিখছেন, কত টাকা? 100 টাকা লিখছেন, সরকারকে 15 টাকা ভ্যাট হিসেবে দিতে হবে। যদি আপনি লিখছেন 100 টাকা, বিক্রি করছেন 50 টাকা, ধরেন এই বইটা আপনি লিখছেন কত, গায়ের দাম বিক্রি করছেন 50 টাকা, সরকারকে 15% ভ্যাট দিতে হবে। আপনি যতই কম বিক্রি করেন আপনি দেখার বিষয় না, অথচ আপনি বিক্রি করছেন 50 টাকা, হয়তো লাভ করছেন 2 টাকা, কিন্তু সরকারকে দিতে হবে 15%। অবস্থাটা কি? এরপর আসুন, এটা তো দেশের জনগণের অবস্থা। এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করতেছে, সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনার এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি গোলামি করে ক্ষমতা আসতে পারেন, কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করছি। আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি, বহুত ঘাম ঝরিয়েছি, বহুত মা বোনের জাতকে নষ্ট করেছি, হাজারো মা বিধবা হয়ে গেছে, হাজারো বাচ্চা এতিম হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আর আপনি দেশ ভারতের কাছে বিক্রি করবেন না, বাংলাদেশের মানুষটা মানতে পারে না, মানবে না, মানবো না ইনশাআল্লাহ। আজকে সেন্ট মার্টিন, সেখানে মিয়ানমারের দস্যুরা, ডাকাত দলেরা আক্রমণ করছে, কিন্তু সরকার চুপচাপ কিছু বলে না। আমি তো মনে করি আজকে সরকার ভারতকে সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে। বিশ্বাস করবেন না, আপনারা জানেন না, সব জায়গায় ঘুরেন না, খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে, ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে, এ মনে হয় যেন দেশটা ভারত। আখাউড়ার থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই সাতক্ষীরা এবং যশোরের বেনাপোলে মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা, হাইওয়ে রোড করা হচ্ছে। আজকে মোংলার থেকে, পায়রার থেকে রাস্তা করা হচ্ছে বেনাপোলের দিকে। মনে হয় যেন এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্য। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমার যুবক বাবাকে বলতে চাই, শুধু একটু স্বার্থের জন্য, একটু মোটরসাইকেলের তেলের পয়সা, একটা গাঁজার পয়সা, ফেন্সিডিলের পয়সা, এক বোতল মদের পয়সা, একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছো, তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক, এই দেশটা ধ্বংস হয়ে যাক, এই দেশটা ভারত গিলে খাক, আমাদের জনগণের উপরে গুলি চালাক, আমরা গোলাম হয়ে যাই? না, আমরা চাই না। আজকে সরকার, সে তো অবৈধ সরকার, কারণ বাংলাদেশের সংবিধান কিভাবে ক্ষমতায় বসবে, ক্ষমতা থেকে যাবে, সংবিধান বলে দিয়েছে। এই সংবিধানের বাহিরে যেই পন্থায় ক্ষমতা বসুক না কেন তারা অবৈধ। কাজে যেহেতু ভোটবিহীন সরকার ক্ষমতা আসছে, সে অবৈধ সরকার। আর অবৈধ সরকার অবৈধভাবে থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক, সে চিন্তা তার মাথার মধ্যে নেই। তার শুধু মাথার মধ্যে একটাই, আমি ক্ষমতায় থাকতে চাই, আমি ক্ষমতা চাই। এই জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে। যত বড় খাও, যত বড় ঘুষ নাও, যত বড় চুরি করো, শুধু আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো মাঝখানে একটি কথা বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, সবগুলো ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এ পর্যন্ত যারা প্রায় 5-6 বছর যাবত আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, এই ধরনের ভিডিওগুলো দেখতেছেন, মানে সকল প্রকার বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আপনারা সকলে জানেন। তো আপনাদের সাপোর্টে এ পর্যন্ত এসেছি, তো অবশ্যই সেই জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। আর আপনাদের ভালোবাসা চাই, আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো ছিল এ পর্যন্ত। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।